আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, জাতীয় সংসদের অধিবেশনগুলোতে ইদানিং যদি আপনারা খেয়াল করেন, দেখবেন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে সবাই বেশিরভাগ সময় আলোচনা করে থাকেন, সেটা হলো গণভোট, সেটা হলো সংবিধান সংস্কার পরিষদ, সেটা হলো যে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে। মনে হচ্ছে যেন এটাই এই মুহূর্তে জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা, এবং এর সমাধান না হলে আর কিছুই হবে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, তারা জুলাই সনদের প্রত্যেকটা বিষয় অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু সরকার বলেছে, বিএনপি বলেছে, কিন্তু জাতীয় পার্টি এবং এনসিপি তারা বলছে না, এটাকে বাস্তবায়ন করতে হবে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে। বিএনপি বলছে সংবিধান সংস্কার পরিষদ বলতে কোনো কিছুর অস্তিত্ব আমাদের সংবিধানে নেই, কাজে ওটা আমরা করব না, আমরা স্বাভাবিক নিয়মে করব। দেখুন, অনেকগুলি কিন্তু প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নটা হলো যে কীভাবে করা হবে, কিভাবে জুলাই সনদের প্রস্তাবগুলোকে বাস্তবায়ন করা হবে, এটাই হয়ে দাঁড়িয়েছে এখন মূল সমস্যা। জুলাই সনদের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু আলোচনা না, আলোচনা হচ্ছে কিভাবে করা হবে। বিষয়টা হলো এরকম, যদি উদাহরণ দিয়ে বলি যে ভাত রান্না করা হবে, তাই না? ভাতটা কেমন হবে, ভাতটা কখন পাবো, এটা নিয়ে আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে ভাতটা কি গ্যাসের চুলায় রান্না করা হবে, নাকি কেরোসিনের স্টোভে রান্না করা হবে, নাকি খড়ির চুলায় রান্না করা হবে। এটা নিয়ে বিতর্ক, এবং এই বিতর্কে সুরাহা না হলে রাজপথে যাওয়ার হুমকি সেটাও দিয়েছে এনসিপি এবং জামায়াত ইসলাম। এখন প্রশ্নটা হচ্ছে যে কেন আমাকে আপনার এই সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, কেন করতে হবে, কেন এভাবেই করতে হবে? জামায়াত এনসিপি যুক্তি হলো এটা গণভোটের মাধ্যমে জনগণের রায় পাওয়া গেছে, গণভোটে জনগণের রায়ের বাইরে কোনো কথা নাই, জনগণ বলেছে করতে হবে এভাবে হুবহু, এখানে কোনো আলোচনা হবে না, করতে হবে। আচ্ছা, একটা বেসিক পয়েন্ট নিয়ে আলোচনা করে আমি আমার বক্তব্যটা শেষ করি, আমি ছোটো করেই করবো, অত পয়েন্টে যাব না আমি। প্রথমত প্রশ্ন হলো, ভাই গণভোটটা কে করেছে? সরকার করেছে। কোন সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। ভেরি গুড। কারণ গণভোটটা তো আমাদের সংবিধানে নাই, তাহলে আপনি গণভোটটা পেলেন কোথায়? বলা হলো হ্যাঁ, গণভোটের জন্য একটা অধ্যাদেশ করা হয়েছে, সেটা হলো গণভোট অধ্যাদেশ 2025। এটা হলো গিয়ে এই সরকার যতগুলো অধ্যাদেশ করেছে 2025 সালের, তার মধ্যে 67 নম্বর অধ্যাদেশ হলো এটা 25শে নভেম্বর 2025 সালে এটাকে অধ্যাদেশটা করা হয়েছে। এই অধ্যাদেশে বলা হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এই অধ্যাদেশে বলা হয়েছে যে যেহেতু, আমি পড়ে শোনা একটু, যেহেতু 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে জুলাই জাতীয় সনদ 2025-এ সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রহিয়াছে কিনা তাহা যাচাইয়ের জন্য গণভোটে উপস্থাপন করিবার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 প্রণয়ন ও জারি করা হয়েছে। এবং এই সমস্ত কারণে বলা হচ্ছে যে যেহেতু জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুসারে গণভোট অনুষ্ঠানের জন্য আইন প্রণয়নের নির্দেশনা রহিয়াছে, যেহেতু সংসদ ভাঙিয়া দেওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকটে সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান, সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 93(1) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন। উনি অধ্যাদেশটা করলেন এই কারণে। কোন আইনে করলেন? সংবিধানের 93(1) ধারা অনুযায়ী। আচ্ছা, সংবিধানের 93(1) ধারা অনুযায়ী গণ অভ্যুত্থান বিষয়ক একটা উনি অধ্যাদেশ জারি করলেন। উনি কি পারেন অধ্যাদেশটা জারি করতে? গণভোট নিয়ে কোনো অধ্যাদেশ হয়? অধ্যাদেশ হলো সেই জিনিস যে যদি কোনো আইন, সেই আইনটা এখন সংবিধান নাই, এখন আপনার নাই, সংসদ নাই, কিন্তু রাষ্ট্রপতি মনে করতেছে এই আইনটা এখন প্রণয়ন করা দরকার, উনি এই আইনটার মতো করে একটা অধ্যাদেশ জারি করতে পারেন। যখন পরবর্তীতে সংসদ বসবে
তখন এই আইনটাকে ওনারা এই অধ্যাদেশটাকে ওনারা আইনে রূপান্তরিত করবে সিম্পল মেজরিটির ভোটে। মনে রাখবেন, সিম্পল মেজরিটির ভোটে, মানে 151 জন বললেই হবে আইনটা। কিন্তু গণভোট তো সংবিধানের একটা অংশ। গণভোট কিন্তু একসময় সংবিধানের পার্ট ছিল। তো গণভোটটা হাসিনা সরকার এসে ওনারা যখন সংবিধান সংশোধন করলেন, সেখান থেকে তারা গণভোটটাকে বাদ দিয়ে দিল। তাহলে আপনি যে গণভোটটাকে অধ্যাদেশ জারি করলেন, গণভোট তো অধ্যাদেশ জারি করা যায় না, কারণ গণভোট তো সিম্পল কোনো আইন না, এটা সাংবিধানিক একটা পদ্ধতি। এটা করতে হলে জাতীয় সংসদের 2/3 লোকের সাপোর্ট লাগবে। যেটা করতে সংবিধান সংস্কার করতে হবে, সেই জিনিসটা তো রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন না, সিম্পলি পারেন না। অধ্যাদেশের নিয়মটাই হলো এটা। দেখেন অধ্যাদেশ কীভাবে অধ্যাদেশ হয় সেটা আপনাদের আমি পড়ে শোনাই। ওই যে 93 1 বলছে না, 93 একটা আপনি শুনেন। সেটা হলো কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি উক্ত পরিস্থিতিতে যেরূপ প্রয়োজনীয় বলে মনে করিবেন সেইরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিতে পারিবেন, এবং জারি হইবার সময় হইতে অনুরূপভাবে প্রণীত অধ্যাদেশ সংসদের আইনের ন্যায় ক্ষমতা সম্পন্ন হইবে। কিসের ন্যায় হবে? সংসদের আইনের ন্যায়, সংবিধানের ন্যায় না, কিন্তু সংসদের আইনের ন্যায়। মানে সংসদ যখন যেভাবে আইন প্রণয়ন করে সিম্পল মেজরিটি দিয়া, সেরকমভাবে যে সমস্ত আইন করা যায়, সেই আইনের মতো একটা কিছু উনি সংবিধানে উনি অধ্যাদেশ জারি করতে পারবেন, অন্যগুলি পারবেন না। কেন পারবেন না সেটা আপনাকে বলি, এরপরে আসি যে তবে শর্ত থাকে যে এই দফার অধীন কোনো অধ্যাদেশে এমন বিধান করা যাইবে না, কোনগুলো যাইবে না? যাহা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না। মাথায় রাখবেন, যেগুলো সংসদের আইন দ্বারা করা যায় না সেগুলো অধ্যাদেশেও করা যাবে না। তো আপনি কি সংসদের সিম্পল মেজরিটি দিয়া, সিঙ্গেল মেজরিটি দিয়া আপনি গণভোট করতে পারবেন? যারা আইন সম্পর্কে যারা মিনিমাম বুঝেন তারাও জানেন এটা আপনার আইন দ্বারা গণভোট কোনো আইন না, এটা এমন একটা পদ্ধতি যেটা সংশোধনের দরকার হবে এটা করতে গেলে। কাজে গণভোট দিয়ে কোনো অধ্যাদেশই তো রাষ্ট্রপতি জারি করতে পারে না। কাজে ওই অধ্যাদেশে ছিল অবৈধ অধ্যাদেশ, এবং ওই অধ্যাদেশ যদি এখন তারা রেটিফাই করে এই বর্তমান সংসদ, তাহলে তারাও ভুল করবে আইনগতভাবে, এটা সুপ্রিম কোর্টে গেলে বাতিল হয়ে যাবে। মানে আমি যতটুকু বুঝি ভাই, আমার কমন সেন্স দিয়ে বুঝি, আমার কমন সেন্স ভালো না হয়তো বা আপনারা ব্যাখ্যা দেন পাল্টা, দেখি কীভাবে দিতে পারেন, সেটা একটু শিখি। কাজে আলটিমেটলি কথা হলো কি, যে আপনারা যে গণভোটটা করেছেন, গণভোটের যে রায় নিয়ে এখন তো চিল্লাচিল্লি করছেন, হাউকাউ করছেন, এটা টোটালি একটা অবৈধ কাজ ছিল। এখন বলবেন যে অবৈধ একটা বিষয়, এটা নিয়ে তাহলে ভোট হয়ে গেলো কেন? ডক্টর ইউনূস গাড়ি জোরে করছে, আলী রিয়াজ এবং ডক্টর ইউনূস দুজনে মিলে এই উদ্ভট জিনিসটা জনগণের উপর চাপাই দিছে। এবং শুরু থেকে যখন গণভোট তারা করে, শুরু থেকে আমি বলে আসছি এটা একটা অবৈধ কাজ, টোটালি একটা অবৈধ কাজ। আলী রিয়াজ এবং ডক্টর ইউনূস গং এরা জোর করে এই জাতির উপর চাপিয়ে দিয়েছে, এবং সেখানে করতে যেয়ে কোটি কোটি হাজার কোটি টাকা তারা অপব্যয় করেছে, অপচয় করেছে। এটা তাদের ঘাড়ে ধরে আদায় করা উচিত আমি মনে করি। এটা অপচয় করেছে একটা, এবং সেই অপচয় করতে যেয়ে তারা গণভোটের পক্ষে পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছে। ওটা হলো আরেকটা বেআইনি কাজ করেছে, এবং প্রত্যেকটা প্রশাসনের ব্যক্তি যারা সঙ্গে জড়িত ছিল ওদের শাস্তি হওয়া উচিত। এটা কেউ বলতেছে না এখন, আমি তখনও বলেছি এদের শাস্তি হওয়া উচিত, এই সব ডিসিদের শাস্তি হওয়া উচিত, মিনিমাম 1 বছরের জেল হওয়া উচিত। তো এগুলো করেছে ডক্টর ইউনূস, গাইড জোরে করেছেন উনি এবং তার এই বন্ধু আলী রিয়াজ, এরা মিলে এগুলো করেছেন, এই জাতিকে কাজকলা দেখাই গেছেন একটা। এখন ওইটার জোরে জামাত এবং এনসিপি বলতেছে যে এটা বাস্তবায়ন এইভাবে করতে হবে। ভাই, যার আলোকে আপনি গণভোট করছেন ওইটাই তো অবৈধ ছিল, তো এত জোরে জোরে কথা। আপনারা একটা সনদ করেছেন, জুলাই সনদ, দেখেন সেটা বাস্তবায়িত হয় কিনা, দেখেন সেটা বিএনপি করে কিনা। যদি না করে তখন আপনারা বিএনপিকে ধরবেন, তখন মাঠে আন্দোলন করবেন, তখন আন্দোলনে কিন্তু মানুষ আসবে। যদি বিএনপি জুলাই সনদের মূল বিষয়গুলো বাস্তবায়ন না করে তখন আন্দোলন করেন, আমরা থাকবো আপনাদের সঙ্গে। কিন্তু এভাবে হয় না ভাই, এই আবদার করলেন, কান্নাকাটি করলেন, হুমকি ধামকি দিলেন, রাজপথের ভয় দেখালেন, ভাই এতে কিছু হবে না। এবং এটা একটা অবৈধ কাজের জন্য আপনারা করছেন।
যাই হোক, এটা শেষ পর্যন্ত কোথায় গড়ায় জানি না, কিন্তু আমি অনুরোধ করব যে এই সমস্ত আলোচনা নিয়ে সংসদ গরম করা, সংসদের সময় নষ্ট করাটা এ ঠিক হবে না। বরঞ্চ আপনারা জ্বালানি তেল নিয়ে ভাবেন। মার্চ মাসের 28 তারিখ আমি যখন এই ভিডিওটি করছি তখন জাতীয় সংসদের অধিবেশন চলছে। সংসদের প্রধান বিরোধী দল তারা একটি নোটিশ সংসদে উপস্থাপন করেছে। বিষয়বস্তু হলো যে জুলাই সনদ নিয়ে তারা আলোচনা করতে চায়। সংসদের যে বিধি আছে সেই বিধি মোতাবেক তারা আলোচনা করতে চায় এবং সেভাবে তারা নোটিশ দিয়েছে। এই আলোচনা নিয়ে সংসদ বেশ কিছুক্ষণ উত্তেজিত ছিল। এর কারণ হলো বিরোধী দল তারা চাচ্ছিল যে সংসদে যে ট্র্যাডিশন আছে সেই ট্র্যাডিশন অনুযায়ী আগে বেসরকারি সদস্যদের, মানে যারা মন্ত্রী নন, সরকারি দল এবং বিরোধী দল এদের সবাইকেই বেসরকারি এমপি বলা হয়, তো তারা মন্ত্রীদেরকে প্রশ্ন করবে, প্রশ্নোত্তর পর্ব ৭১ বিধি অনুযায়ী আবার এটা উত্তর দেওয়া হবে। তো এটা হলো সংসদ শুরুর প্রথমে এই কাজটি করতে হয় এবং এটা শেষ হলে পয়েন্ট অফ অর্ডার হতে পারে, এটা শেষ হলে এই যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশ অনুযায়ী আলোচনা হতে পারে। এখন বিরোধী দল এবার বেশ প্রস্তুতি নিয়ে গেছে যে এইটা তারা ইমিডিয়েটলি আলোচনা করতে চায়। তো হুইপ, স্বরাষ্ট্রমন্ত্রী, স্পিকার সবাই চাচ্ছে যে সংসদের যে কনভেনশন রয়েছে সেই কনভেনশন অনুযায়ী এই প্রশ্নোত্তর পর্ব শেষের পরে এটা আলোচিত হবে। কিন্তু এটা নিয়ে বিরোধী দলের যারা লোকজন তারা হইচই করছে, তারা বলছে যে না ঠিক আছে, ৭১ বিধিতে প্রশ্নোত্তর পর্ব সেটা ঠিক আছে, কিন্তু ৬৪ নম্বর যে বিধি আছে সেই বিধি অনুযায়ী জনগুরুত্বপূর্ণ বিষয় হলে প্রশ্নোত্তরের আগে সে বিষয়টি আলোচনা করা যেতে পারে। এবং এখানে জুলাই সনদ বা জুলাই অভ্যুত্থান এর চাইতে এই বাংলাদেশে জনগুরুত্বপূর্ণ বিষয় আর নেই। এটি নিয়ে সংসদে যখন আলোচনা চলছিল ঠিক সেই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করছি। পরবর্তীতে স্পিকার কিছু রুলিং দিয়েছেন বা বিরোধী দল এটা কিভাবে মেনে নিয়েছে সেটা হয়তো আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। এখন আপনারা জানেন যে গত ১৭ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটা সংস্কার কমিশন করেছিলেন এবং অনেকগুলো সংস্কার প্রস্তাব তারা রচনা করে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে স্বাক্ষর রেখেছে, অঙ্গীকার রেখেছে, যেগুলো তারা নির্বাচিত হলে প্রথমে এটা তারা পাশ করবে এবং সে অনুযায়ী তাদের যে অ্যাগ্রিমেন্ট জুলাই সনদ, সেই জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে। আবার সেই জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে এটা আইনগত বৈধতা দিয়েছে। তো সেই অর্ডিন্যান্স অনুযায়ী এবং একই সঙ্গে জুলাই সনদের যে কনভেনশন তারা বলছে বিরোধী দল, সে অনুযায়ী আগে এই পার্লামেন্টটি মূলত একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি রূপে কাজ করবে এবং তারা শপথ নেবে প্রথমে এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির সদস্য রূপে। তারপর তারা জুলাই সনদ পাশ করবে, সংস্কার প্রস্তাব গ্রহণ করবে, সংবিধান সংশোধন করবে ৬ মাসের মধ্যে। এরপর অটোমেটিক্যালি তারা রেগুলার সংসদে যাবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সহযোগী তাদের যে মাস্টার প্ল্যান ছিল, তাদের যে পরিকল্পনা ছিল, পুরো জিনিসটাকে উল্টে দিয়ে বিএনপি নির্বাচনের পরপর তারা পূর্ণাঙ্গ সংসদ চালু করেছে। আর ওই ব্যাপারে তাদের বক্তব্য হলো যে না, ওই কাজের জন্য কোনো আলাদা শপথ গ্রহণ করার দরকার নেই, এই সংসদই সব কিছু হবে। তো বিরোধী দল তারা চিন্তা করছে যে যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয়, যদি সংস্কার বাস্তবায়িত না হয়, তাহলে বিএনপির যে ক্ষমতা এটা আওয়ামী লীগের মতোই হবে, বরং আরও বেশি হবে। যেহেতু এখন আওয়ামী লীগ নেই, আর আওয়ামী লীগ অতটা পারেনি, এর কারণ হলো তখন বিএনপি জামাত মাঠে ছিল, এখন জামাত সংসদে আর আওয়ামী লীগ দেশ ছাড়া, ফলে বিএনপির যে ব্রুট মেজরিটি আছে তাদের ধারে কাছে যাওয়া যাবে না। ১। ২ নম্বর হলো যে যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয়, তাহলে পুলিশ হত্যাকাণ্ডের বিচার থেকে শুরু করে অন্য যে সকল দাবি দেওয়া উঠছে এবং সেই বিচারে বিরোধী দলকে কাট্টুস করার জন্য, স্কুইজ করার জন্য সব কিছু করা সম্ভব। ফলে এটা তাদের একটা জীবন মরণ সমস্যা 11 দলীয় জোটের। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অন্য যারা গত 17 মাস ছিলেন তাদের সবাইকে যদি বাঁচতে হয়, তাহলে এই জুলাই সনদ হুবহু তারা যেভাবে
তৈরি করেছে সেভাবে পার্লামেন্ট থেকে পাশ করাতে হবে। আদারওয়াইজ তারা টুডে টুমরো ইভেন আফটার 50 ইয়ার্স 50 বছর পরেও তারা এর দায় থেকে মুক্তি পাবে না। আর রাষ্ট্রের যে পুলিশ বা অন্যান্য যে সকল শৃঙ্খলা বাহিনী রয়েছে, তার সঙ্গে সঙ্গে সিভিল সার্ভিস রয়েছে, যারা জুলাই আগস্ট বিপ্লবের সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতিশোধ এবং জিঘাংসার দ্বারা এই যে জুলাই আগস্টে যারা বিপ্লবী, তারা সারা জীবন সন্ত্রস্ত থাকবেন, ভীত সন্ত্রস্ত থাকবেন। তো এটা নিয়ে সরকার এবং বিরোধী দলগুলো একটা টাগ অফ ওয়ারে চলে এসছে। এখন এটার পরিণতি কি হতে পারে সেটা সময় হলে দেখা যাবে, কিন্তু আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করবো শুধু এখানে। অর্থাৎ এই জুলাই সনদ বাস্তবায়ন রাজপথে হবে না সংসদে হবে, আলাদা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে হবে, কারা বিজয়ী হবে সেটা নিয়ে আমি আলোচনা করবো না। আমি শুধুমাত্র যে জিনিসটা আলোচনা করতে চাই তার এক নম্বর বিষয় হলো জুলাই সনদ। জুলাই সনদের 3 থেকে 4টি পার্ট আছে। অর্থাৎ এই যে সনদটি রচিত হলো, এর আইনগত ভিত্তি কি, এটি রাজনৈতিক পক্ষসমূহ রাষ্ট্র জন্য এই মুহূর্তে কতটা বাধ্যবাধকতা সৃষ্টি করে। এক, যে প্রক্রিয়াতে এটা করা হয়েছে, অর্থাৎ যেভাবে তৈরি করা হয়েছে, যেভাবে স্বাক্ষর নেওয়া হয়েছে, এগুলো সঠিক কিনা। এরপরে এখানে যে সকল শর্ত দেওয়া হয়েছে, এগুলো আমাদের দেশের সাধারণ মানুষ বা আমাদের বিপ্লবের যে ধ্যান ধারণা, গণ অভ্যুত্থানের যে চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধান থেকে শুরু করে প্রচলিত আইন কানুনের সঙ্গে সামঞ্জস্য আছে কিনা। সর্বশেষ হলো যে এটি যেভাবে রাষ্ট্রপতি এটাকে অর্ডিন্যান্স জারি করেছেন, রাষ্ট্রপতিটা পারেন কিনা, আর রাষ্ট্রপতি এটা করেছেন কিনা, আর এটার ফলে কোনো আইনগত ভিত্তি তৈরি হয়েছে কিনা। এ গেল জুলাই সনদের বিষয়। আরেকটা হলো গণভোট। মানে এই যে জুলাই সনদটা গ্রহণ করা হবে, এটাকে আইনগতভাবে ভিত্তি দিতে হবে এবং এটার ভিত্তিতে সব কিছু হবে। এজন্য ভোটের দুটো অংশ ছিল, একটা হলো গণভোট আর একটা হলো সাধারণ ইলেকশন। তো সেই গণভোটে বলা হয় যে 68% লোক এই গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে, কাজেই এটা আগে করতে হবে। বিএনপি বলার চেষ্টা করছে এই গণভোট অবৈধ, এর কোনো আইনগত ভিত্তি নাই, ওই সময়তে এটা করা হয়েছে, যারা করেছে জোর জবরদস্তিমূলকভাবে করেছে, এটার কোনো ভিত্তি নেই, আমরা গণভোট মানি না, পার্লামেন্ট এটা এই গণভোট সংক্রান্ত যে ব্যাপার আছে এই বিষয়টা পার্লামেন্ট গ্রহণ করবে না। এখন দেখেন তো কি ঝামেলা হয়ে গেল। যদি গণভোটটাকে অবৈধ ঘোষণা করা হয় বা গণভোটের যে বিষয়টি যদি বর্তমান পার্লামেন্ট গ্রহণ না করে, তাহলে এটা শুধু বাতিল হবে গণভোটের রায় তা নয়, সঙ্গে সঙ্গে গণভোট যারা আয়োজন করেছেন তারা শাস্তির আওতায় আসবেন, তাদেরকে যাকে বলা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় জড়ানো হতে পারে, রাষ্ট্রের অর্থ অপচয় থেকে শুরু করে আরও অনেক কিছুতে। ফলে এই গণভোটের সাথে ইলেকশন কমিশন, রাষ্ট্রের প্রধান কর্তা ব্যক্তি থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক এখানে টাকা খরচ করেছে এই গণভোটের পক্ষে, বিভিন্ন ব্যাংক বিমা তারা বিজ্ঞাপন দিয়েছে, সরকারি কর্মকর্তারা গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে, সবগুলোর চাকরি নিয়ে টানাটানি লাগবে। কিন্তু আপনি যদি আপনার সিভিক সেন্স, কমন সেন্স ধরেন, তাহলে আসলে আমাদের দেশে যে গণভোটের বিধান আছে সংবিধান অনুযায়ী, সেই সংবিধান অনুযায়ী আসলে গণভোট হয় না বা হতে পারে না। যেটা হয়েছে এটা অবৈধ, বেআইনি। আর রাষ্ট্রপতির অর্ডিন্যান্সে কখনো কোথাও গণভোট হতে পারে না, ফলে বিএনপি এখানে রাইট আছে। আবার ওদিকে যে অন্তর্বর্তীকালীন সরকার, যারা নিজেদেরকে একটি বিপ্লবী সরকার মনে করত, তারা যেভাবেই হোক না কেন তারা মনে করেছে যে তারা এই বাংলায় সব কিছু করার অধিকার রাখে, ক্ষমতা রাখে। তো সেই দিক থেকে তারা যেটা করেছে তারা সঠিক কাজটি করেছে। ফলে এটা নিয়ে পার্লামেন্টের বাইরে আগামী দিনে বিরাট একটা কেওয়াস সৃষ্টি হয়ে যাবে। আর এই গণভোট যদি বাদ হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে যে জুলাই সনদ, সেই জুলাই সনদ নিয়েও কিন্তু কেওয়াস সৃষ্টি হবে। আর কেওয়াস সৃষ্টি হলে আবার সেই থার্ড পার্টি, আবার সেই পঞ্চম বাহিনী, আবার সেই ডিপ স্টেট থিওরি, আবার সেই পশ্চিমা শক্তি, আবার আওয়ামী লীগ, আবার দিল্লি, আবার পিন্ডি, কি হবে আমাদের রাজনীতিতে? মনে হচ্ছে যে এত কিছুর পরেও স্বস্তি হয়তো আমাদের কপালে লেখা নেই। সরকারের হানিমুন পিরিয়ড চলছে 35 দিন, কেউ সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত কথাবার্তা বলছে না।
কিন্তু এই হানিমুন থাকবে না। কালবৈশাখীর ঝড়ের সঙ্গে সঙ্গে, জ্যৈষ্ঠের গরমের সঙ্গে সঙ্গে, আষাঢ়ের প্রবল বর্ষণের সঙ্গে সঙ্গে, শ্রাবণের ঝর্ণাধারার সঙ্গে সঙ্গে আমাদের রাজনীতি পরিবর্তন হবে এবং মুষলধারে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে আমাদের অনেক আওয়ামী লীগের যত শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এই মুহূর্তে তাদের প্রায় সবাই দেশের বাইরে রয়েছেন। আর বাংলাদেশে যারা আছেন একটা বিরাট অংশ জেলখানাতে আছেন, অন্য অংশ যারা আছেন তারা পালিয়ে আছেন। মূলধারার নেতৃত্ব দিতে পারেন এরকম কোনো মানুষকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মামলা হয়নি, মোকদ্দমা হয়নি, কিন্তু আওয়ামী লীগের 4বার 5বার সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এরকম মানুষও শেখ হাসিনার পতনের পর গত প্রায় 20 মাসের মধ্যে একটি টু শব্দ উচ্চারণ করেননি। তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে বলছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ হবে, অমুক আসতে পারেন, অমুক ভাই আসতে পারেন, তমুক ভাই আসতে পারেন। কিন্তু দুনিয়ার সব মানুষ কথা বললেও ভাই বা ভাবির পক্ষ থেকে কোনো রকম কথাবার্তা বলা হচ্ছে না। অনেকে বলার চেষ্টা করছে যে এরকম বিপদ তো 17 বছর ধরে জামাতের উপর ছিল, কই জামাত তো মুখ বন্ধ করেনি, তারা জেলে গেছে, জুলুম অত্যাচার সহ্য করেছে, তারপর জেলখানা থেকে বের হয়েছে, বের হয়ে আবার তারা আন্দোলন করেছে, লড়াই সংগ্রাম করেছে, আবার ফেল করেছে। একইভাবে বিএনপির অবস্থা ছিল আরও করুণ। তাদের এক একজনের বিরুদ্ধে 300, 400, 500 করে মামলা। তাদের প্রধান নেতা কারাগারে, বেগম খালেদা জিয়া কারাগারে। দ্বিতীয় প্রধান নেতা যিনি আছেন তিনি দেশের বাইরে ছিলেন। আর সরকারের পক্ষ থেকে এই দুজন নেতাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, শীর্ষ নেতৃবৃন্দ যারা আছে তাদের একটা বিরাট অংশকে সরকার ভয়ভীতি দেখিয়ে আন্দোলন এবং লড়াই সংগ্রাম থেকে দূরে রাখার চেষ্টা করা এবং অনেককে মির্জাফর বেঈমানে পরিণত করার যে মাস্টার প্ল্যান আওয়ামী লীগ করেছিল তার প্রেক্ষিতে প্রায় 17 বছর ধরে বিএনপি রাজপথে ঘুরে বেরিয়েছে বিচ্ছিন্নভাবে, কিন্তু কখনো দেশ ছাড়া হয়নি। ফলে দীর্ঘকাল পরে হলেও বিএনপি আবার ক্ষমতায় এসেছে। আর যে জামাত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিরূপে স্বীকৃত এবং যে জামাতকে একটি রাজনৈতিক শক্তি হিসেবে যারা কেউ স্বীকারই করতে চায়নি, সেই জামাত এখন দেশের প্রধানতম বিরোধী দল। এবং একই সঙ্গে গত 17 মাস ধরে তারা এমন একটা ভাইব তৈরি করে রেখেছিল যে পুরো দেশ তারা চালাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা চালাচ্ছে এবং সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন যেভাবে হোক না কেন সেই নির্বাচনে জামাতই ক্ষমতায় আসবে। তো এই যে জামাত এবং বিএনপির যে সারভাইভাল পাওয়ার, সেই সারভাইভাল পাওয়ারের সঙ্গে আওয়ামী লীগের সারভাইভাল পাওয়ারের এরকম দুর্দশা হলো কেন? আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে জেলে আছেন। তো এই ঘটনা তো বিএনপির ক্ষেত্রে হয়েছে। আওয়ামী লীগের একটি লোককে এখন পর্যন্ত ক্রস ফায়ারে ফেলা হয়নি, বিএনপির অনেক লোককে ক্রস ফায়ারে ফেলা হয়েছে। বিএনপির অনেক নেতাকে গুম করা হয়েছে, দেশান্তরী করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের কোনো লোককে তো এখনো পর্যন্ত গুম করা হয়নি। কিন্তু আওয়ামী লীগ কেন এত ভয় পাচ্ছে, কেন মাঠে আসছে না? এবং আওয়ামী লীগের সঙ্গে যারা একেবারেই সম্পৃক্ত নয়, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কোনো সময় কখনো বেনিফিশিয়ারি ছিলেন না, এরকম কিছু কিছু লোক মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে জয় বাংলা বলার চেষ্টা করছেন, 32 নম্বরে যাওয়ার চেষ্টা করছেন, অনেকে জেলে গেছেন। আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে কিছু ভাড়াটিয়ে লোক দিয়ে কালে ভদ্রে সেই জয় বাংলা স্লোগান দিয়ে বিচ্ছিন্নভাবে একটা ফটো সেশন করার চেষ্টা করা হচ্ছে। 10 জন, 20 জন, 25 জন লোক। আর এআইয়ের মাধ্যমে অতীতের যে মিছিলগুলো রয়েছে, 2000, 3000, 4000 যে মিছিলগুলো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সেই মিছিলগুলোকে সামনে এনে প্রচার করা হচ্ছে। আজকে যাত্রাবাড়িতে মিছিল হলো, আজকে অমুক জায়গায় মিছিল হলো, ইত্যাদি ইত্যাদি। জাস্ট একটা বোগাস জিনিসের উপর সব কিছু চলছে। দেশের বাইরে যারা আওয়ামী লীগের লোকজন আছেন তারা মূলত এখন এক গ্রুপ রয়েছে নিয়ানফসি, আর এক গ্রুপ তসবি তাহলিল করছেন, আর এক গ্রুপ মক্কা মদিনা ঘোরাফেরা করছেন, অতিমাত্রা আল্লাহ বিশ্বাসী হয়ে পড়েছেন এবং কিছু কিছু মানুষ ওয়েব মিটিং করে কাটাচ্ছেন। আর এই বিপদের দিনেও নানা রকম ফন্দি ফিকির করার চেষ্টা করছেন। অনেকে বিএনপির সঙ্গে আত্মীয়তার বন্ধন যাদের আছে বা অন্য কোনো সুযোগ সুবিধা যাদের আছে সেই আত্মীয়তার বন্ধন তারা সেই রক্ষা করে তারা সেই যাকে বলা হয়
বিএনপির সঙ্গে একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছেন। এরবারে যাদের ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, তারা সেই ব্যবসা বাণিজ্যের বিষয়ে তারা সেই অনেকে ব্যাংকে দেনাদার হয়ে পড়েছেন, অনেকে সর্বস্ব হারিয়ে ফেলেছেন, তারপরে অনেকে রীতিমতো দেউলিয়া হয়ে গেছেন। তারা এই বেঁচে থাকাটাই এখন রীতিমতো নিজেদের কাছে অভিশাপ হিসেবে মনে করছেন। এই অবস্থায় আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? তো বিভিন্ন সমাজে বিভিন্ন জনের কাছে যাই, অনেকে আসেন, দেখা হয়, সাক্ষাৎ হয়। যেহেতু সামাজিক মাধ্যমে কথাবার্তা বলি, টেলিভিশনে কথাবার্তা বলি, লেখালেখি করি, রাজনীতির সঙ্গে জড়িত আছি, শুধু ইলেকশন করিনি, ক্ষমতা রাজনীতি আসলে আমার দ্বারা হয়নি বা হয়তো আগামীতে হবেও না, কিন্তু গণমানুষের সঙ্গে যে সম্পৃক্ততা, যোগাযোগ, এই সংক্রান্ত যে রাজনীতি সেটা চালিয়ে যাচ্ছি। ফলে মানুষ প্রাণ খুলে আমার সাথে তাদের মতামত শেয়ার করে, অনেক কথা জিজ্ঞাসা করে, অনেক মতামত আমার কাছে তারা বলে যে আপনি যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে আপনি এই কথাগুলো বলেন। তো এরই ধারাবাহিকতায় অতি সম্প্রতি আওয়ামী লীগ মাইন্ডেড একজন বেশ বুদ্ধিজীবী প্রকৃতির মানুষের সঙ্গে কথা হলো। তো তিনি যেটা বললেন সেটা হলো যে জামাতের বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে তার আলাপ আলোচনা হয়েছে এবং সেই শীর্ষ নেতা যারা আছেন তারা সেই ভদ্রলোককে এত সুন্দর যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে বুঝিয়েছেন যে আওয়ামী লীগের রাজনীতি কেল্লাফতে, আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না। তারপর আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের দশা হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। এবং আমি ওনার কাছে ডিটেলসে জিজ্ঞাসা করিনি, নিঃসন্দেহে সেই ভদ্রলোক ইন্টেলেকচুয়াল লেভেলের একজন মানুষ আওয়ামী লীগের, আর তার সঙ্গে জামাতের যাদের দেখা সাক্ষাৎ হয়েছে তারাও লেম্যান নয়, তারা নিঃসন্দেহে জামাতের ইন্টেলেকচুয়াল এবং তাদের মধ্যে রাজনৈতিক যে আলাপ আলোচনা হয়েছে সেখানে যুক্তিতর্কের ভিত্তিতে এবং রাজনৈতিক যে দর্শন বা পলিটিক্যাল ফিলসফি সেই অনুযায়ী আলাপ আলোচনা হয়েছে এবং সেই আলোচনা দ্বারা আওয়ামী লীগের যে লোকজন আছেন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন যে আয় হায় এখন কি হবে, আওয়ামী লীগ তো আর টিকবে না, থাকবে না, ইত্যাদি ইত্যাদি। তো তিনি আমার পরামর্শ জিজ্ঞাসা করলেন। তো আমি খুব সেদিন ব্যস্ত ছিলাম বা কী বলেছি আমার সেটা মনে নাই, কিন্তু আজকের এই কন্টেন্ট তৈরি করতে গিয়ে আমার কাছে মনে হলো যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা খুবই জরুরি। জরুরি এই কারণে যে আওয়ামী লীগের যে মানুষগুলো খুব বেশি স্বপ্ন দেখছেন তাদের জন্য বলি যে বিগত যে নির্বাচনটি হয়ে গেল সেই নির্বাচনে যারা প্রকাশ্যে আছেন তারা সবাই কিন্তু বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে একটা নেগোসিয়েশন করেছেন। অনেকে বিএনপিকে ভোট দিয়েছেন, অনেকে জামাতকে ভোট দিয়েছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের যে হুকুম ছিল ভোট বর্জন করা কিংবা ভোট না দেয়া, এই আহ্বানে আওয়ামী লীগের কোনো লোক সাড়া দেয়নি, হাতে গোনা অল্প কিছু লোক ছাড়া। বেশিরভাগ লোকই স্থানীয় পরিবেশ প্রতিবেশের সঙ্গে কমপ্লাই করেছে। কমপ্লাই করেছে এই কারণে যে সমাজে তাদের বাস করতে হবে। তারা যদি সেই যারা বিদেশে পালিয়ে আছেন তাদের কথা মতো ভোট না দেন এবং ভোটের পরে বিএনপির লোক কিংবা জামাতের লোক যারা বিজয়ী হবে তারা যদি এসে আওয়ামী লীগের বাড়িতে হামলা করে মামলা দেয় তাহলে তারা কোথায় যাবে? কাজেই তারা কমপ্লাই করেছে। ইট মিনস আওয়ামী লীগ সম্পর্কে তাদের যে ধরনের একটা দুর্বলতা ছিল, সমর্থন ছিল, সেটা অনেকটা অর্ধেক অংশে কমে গেছে এই ভোটের মাধ্যমে। ২ নম্বর হলো যে অনাভ্যাসে বিদ্যার হ্রাস। দীর্ঘদিন ধরুন আপনি একটা বিষয় চর্চা করছেন না, একটা বিষয় আলোচনা করছেন এবং একটা আপনার সঙ্গের মধ্যে থাকছেন না, তখন আপনি সঙ্গতের কারণে সেই সঙ্গ থেকে আলাদা হয়ে যাবেন। আওয়ামী লীগ যে একটা আদর্শ, একটা রাজনৈতিক বিশ্বাস কিংবা আওয়ামী লীগের মানে যে স্লোগানগুলো রয়েছে, সবার সমিতি সেমিনারগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে মানুষ উজ্জীবিত হয়ে সে স্মরণ করে যে আমি আওয়ামী লীগ করি। এটি গত ২০ মাস ধরে চলেনি এবং আগামী ২০ মাস ধরে এই ধরনের কর্মকাণ্ড যদি না চলে তাহলে অনেক মানুষ ভুলে যাবেন যে আওয়ামী লীগ নামক একটি দল আছে। যেভাবে এখন জাতীয় পার্টির অবস্থা হয়েছে, যেভাবে মুসলিম লীগের অবস্থা হয়েছে এবং আরও অনেক পার্টির অবস্থা হয়েছে, সেভাবে আওয়ামী লীগের অবস্থা হতে পারে না, হওয়ার কোনো রিজন নেই। এই দুটো কারণ, অনাভ্যাসে বিদ্যার হ্রাস। ৩ নম্বর হলো যে অভিমান। আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা অভিমান,
এখন বাংলাদেশে যারা টিকে আছে তাদের প্রায় সবাই নিরীহ আওয়ামী লীগ। তারা কেবলমাত্র আওয়ামী লীগ করতেন, জয় বাংলা মানে স্লোগান দিতেন, বঙ্গবন্ধুকে ভালোবাসতেন, আর শেখ হাসিনাকেও ভালোবাসতেন। তো সেই অর্থে যেটি হলো যে 17টি বছর ধরে যারা সারা দেশ লুটপাট করল, যাদের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর রীতিমতো গজব নাজিল হয়ে গেছে, সেই মানুষগুলো প্রায় সবাই তারা দেশের বাইরে নিরাপদে পালিয়ে গেছে। লন্ডন, আমেরিকা, কানাডাতে যার যার অবস্থার মধ্যে অবস্থান থেকে তারা ভালো আছেন, খেয়ে পড়ে আছেন, বউ বাচ্চা নিয়ে আছেন। যাদের ছেলে মেয়ে গুলশান বনানীতে আছে, বিদেশি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা কেউ খারাপ নেই। কিন্তু যারা বাংলাদেশে আওয়ামী লীগের কোনো সুযোগ নেয়নি গত 17 বছরে, তারা কেউ ভালো নেই। ফলে যখন বিদেশে পলাতক অবস্থায় কেউ বড় বড় কথা বলে, হুকুম দেয়, আহ্বান জানায়, এটা করো ওটা করো, তখন তাদের আসলে মেজাজ গরম হয়, অভিমান হয়, কষ্ট হয়, এবং কোনো অবস্থাতেই তারা মানে তাদের এই যে পালিয়ে যাওয়া, বিদেশে চলে যাওয়া বা বাংলাদেশে ফেরত আসার যে সাহস না থাকা, এটাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহজভাবে নিচ্ছেন না। এবং এর ফলে যে অভিমান তৈরি হচ্ছে, সেই অভিমানের ফলে আওয়ামী লীগ আগামীতে সারভাইভ করবে, রিভাইভ করবে, বড় কিছু করবে, এটা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাবে। জামাতের কথা মতো এই যে নেতিবাচক বিষয়গুলো, এগুলোই হবে। ইতিবাচক বিষয়গুলো কি? ইতিবাচক বিষয় হলো কোনো অপশন না থাকা, যেভাবে বিএনপির ক্ষেত্রে এইভাবে হয়েছে। এবছর মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, এর কারণ হলো তাদের কোনো অপশন ছিল না। অপশন ছিল জামাতের লোকজন ভোট দিয়েছে, এবং সাধারণ মানুষ চিন্তা করলো যে যদি বিএনপিকে ভোট দেওয়া না হয়, আওয়ামী লীগ মাঠে নেই, জাতীয় পার্টি নেই, তাহলে জামাতের মতো একটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল যদি চলে আসে, আমাদের দেশও আফগানিস্তান হয়ে যাবে। ফলে যে যার অবস্থানে থেকে তারা কিন্তু অনেকটা বাধ্য হয়ে বিএনপিকে ভোট দিয়েছে। চলমান অবস্থায় বিএনপি যদি ফেল করে, এবং এখন যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থা যদি আরও অবনতি হয়, মানুষজন বারবার শুধু আওয়ামী লীগকে স্মরণ করবে, আর আওয়ামী লীগের সেই পলাতক নেতা যারা আছেন, তাদের মধ্যে এক ধরনের সাহস শক্তি হবে, শখসিয়ত তৈরি হবে। তারা মনে করবে তারা সঠিক ছিল এবং বাংলাদেশ তাদের জন্য কাঁদছে, তারা হুট করে একদিন সদল বলে বাংলাদেশে চলে আসতে পারে। ইট উইল বি অ্যান অ্যাক্সিডেন্ট, জাস্ট লাইক তারেক রহমানের মতো। তারেক রহমান সাহেব এই যে 25 তারিখে, ডিসেম্বর মাসের 25 তারিখে অল অন এ সাডেন তিনি যে চলে এলেন, তিনি নিজেও ভাবতে পারেননি 23 তারিখে, 22 তারিখে যে তিনি এভাবে চলে আসতে পারেন। তো তিনি চলে এসেছেন। তো এইভাবে শেখ হাসিনা চলে আসতে পারেন। বাংলাদেশে তো অসম্ভব বলে কোনো জিনিস নেই। এই কদিন আগে আইসিটি কোর্ট, সে কী দাপট! এখন আবার দেখা গেল কোর্টের যারা প্রসিকিউটর, তাদের অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের এই দেশে আসলে ক্ষমতায় যেতেও দেরি লাগে না, ক্ষমতা হারাতেও দেরি লাগে না, জেলখানায় যেতেও দেরি লাগে না, আবার সিংহাসনে বসতেও দেরি লাগে না। ডিজিএফআইয়ের সেই ডিজি মামুন খালেদ, তিনি গ্রেপ্তার হয়েছেন। কল্পনা করা যায় এর আগে আরও অনেকে ডিজিএফআইয়ের কর্মকর্তা তারা এই মামলায় পড়েছেন, জেলে গেছেন, চাকরিচ্যুত হয়েছেন, কিন্তু তারপর ওই চেয়ারটায় বসার পরে তাদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়ে যায়। এবং সেটা শুধু ডিজি নয়, যে কোনো, ওখানে একজন ক্যাপ্টেনের পদে কর্মকর্তা গেলেও সে নিজেকে দেশের রাষ্ট্রপতি মনে করে। তো আবার যখন চাকরি চলে যায় বা ওখান থেকে ট্রান্সফার হয়ে যায়, তখন আর তাদের সেই ভাবসাব থাকে না। আমাদের রাজনীতির ক্ষেত্রেও তদ্রূপ। এখন এই রাজনীতিতে যারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তারা যে মাস তিনেক আগেও দুর্দশার চরম মানে যাকে বলা হয় অতলান্তে ছিল, এটা তাদেরকে দেখে বুঝতে পারবেন না। তো কাজেই আওয়ামী লীগ এখন যত দুর্দশাগ্রস্তই থাকুক না কেন, পরিস্থিতি যদি তাদের অনুকূলে চলে আসে, অল অন এ সাডেন দেখবেন তারা হালুম করে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ফেরত আসতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা আছে যে অপরচুনিটি, একটা সুযোগ তাদেরকে আবার ফিরিয়ে আনতে পারে। তারপর বর্তমান সরকারের ব্যর্থতা তাদেরকে ফিরিয়ে আনতে পারে। আর এর বাইরে এনি অ্যাক্সিডেন্ট, যে কোনো রাজনৈতিক দুর্ঘটনা, সেটা কিভাবে কোন ফর্মে হবে জানি না, এটা হওয়া খুব স্বাভাবিক এবং এটা হওয়ার সম্ভাবনাও প্রচুর রয়েছে। তো যে কোনো যখন শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন 2008-এর নির্বাচনের পরে, তখন তো বাংলাদেশের সচিবালয়ের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা কখনো শহীদ মিনারে যেতেন না। এমনকি সচিবালয়ের যারা সচিব ছিলেন, তারা সেই ভোরবেলা আমাদের যে জাতীয় স্মৃতিসৌধ আছে সেখানে যেতেন না। আমাদের জাজ সাহেবরাও যেতেন না কোথাও।
এখন যান। তখন পরবর্তীকালে যখন এসব নিয়ে আলোচনা হলো তখন তাদেরকে আমরা দেখেছি যে তারা যাওয়া শুরু করলেন এবং এইভাবে একটা পর্যায়ে এখন আমাদের সমস্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তারা, সামরিক বেসামরিক, জাজেস সবাই এখন আমাদের স্মৃতিসৌধে যান, শহীদ মিনারে যান। সেই সময়ও কোনো কোনো সময় এরকম হয়েছে যে ওই সময় তো আপনার যে আমাদের সংবিধান ছিল সেখানে তো বঙ্গবন্ধুর নাম সেভাবে ছিল না, জাতির পিতা সেভাবে বলা হয়নি। তো সেই সময় কোনো কোনো সময় মাঠ পর্যায়ে বা কোনো কোনো পর্যায়ে এরকম চাপ সৃষ্টি হয়েছে যে আপনারা এটা তার নাম বলেন না কেন। তো সেই সময় এই কথাটা আসছিল। আপনি 5 তারিখের পরে যখন শেখ হাসিনা চলে গিয়েছেন দেশ ছেড়ে, যখন সরকার গঠন হয়েছে, তারপরে 15ই আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড হয়েছে জাতিসংঘের রিপোর্টে যেগুলো আছে, তো সেগুলো তো আপনার তদন্ত করতে হবে না, সেগুলোর বিচার করতে হবে না? এইসব হত্যা, ধর্ষণ এবং রাহাজানি, ডাকাতি, এইসব যে মামলা, এই মামলা কিন্তু কখনো তামাদি হয় না। আপনি কোনো একটা সময় সরকার একটা আদেশ দিয়ে এটাকে বন্ধ করে রাখতে পারেন, বাট এটা বন্ধ থাকে না, বন্ধ করা যায় না। পৃথিবীর দেশে এর প্রমাণ আছে, বাংলাদেশে এটার একটা বড় প্রমাণও। অবশ্যই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং সরকার যে আইন করবে সেই আইনও তিনি মেনে চলতে চান। সেই জায়গায় এসে খাদিজা আক্তারকে বদলি করার বিষয়টি আপনি একজন সাবেক আমলা হিসেবে, সরকারের একজন সাবেক শীর্ষ কর্মকর্তা হিসেবে কিভাবে দেখছেন? এবং একই সঙ্গে প্রশ্ন যে এই বিষয়গুলো প্রশাসনে কী ধরনের অস্থিরতা সৃষ্টি করে? এক কথায় তাদের কাজ হচ্ছে জনগণের সেবা করা এবং সেই সেবা প্রদানের জন্য তাকে দেশের সংবিধান এবং সংবিধান থেকে উৎসাহিত যত আইন আছে, আইন বিধি এবং অন্যান্য নির্দেশনা সরকারি যেসব আছে, বিধিবিধান, সেসব প্রতিপালন করা তার অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। তো উনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যে বিষয়ে তাকে অভিযুক্ত করা হচ্ছে, সেই অভিযোগে উনি দুষ্ট হওয়ার কোনো কারণ নেই। কারণ অভিযোগটা করা যাবে না এই কারণে যে বাংলাদেশের সংবিধান এবং অন্যান্য আইন অনুযায়ী এখনো স্বাধীনতার ঘোষক কোন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা, এবং ওনার ঘোষণা নিয়ে কোনো বিতর্কের সুযোগও নেই। ইতিহাস তো আছে আমাদের সামনে, আর ইতিহাস তো একদিনে রচিত হয় না, কোনো একটা দিবসে রচিত হয় না। ইতিহাস রচিত হয় পর্যায়ক্রমিক ভাবে। আরেকটু আমি খাদিজা আক্তার বা মাঠ পর্যায়ে যারা কাজ করছেন সরকারি কর্মকর্তা পর্যায়ে তাদের বিষয়টি জিজ্ঞেস করতে চাই। এই যে রাজনৈতিক বিষয় আমরা নানান ভাবে দেখেছি, রাজনৈতিক ভাবে নানান সময়ে কর্মকর্তাদের বদলি করা হয়েছে, তাদের নিয়োগ স্থগিত করা হয়েছে অথবা চাকরিচ্যুত করা হয়েছে। এতে আসলে প্রশাসনে কি ধরনের অস্থিরতার জন্ম হয়? না, প্রশাসনের উপর তো এটা একটা হস্তক্ষেপ অবশ্যই, বাট এটা তো নতুন না। আমরা কিছু মানুষকে সবসময় দেখি, কিছু দলবাজ মানুষ থাকে বিভিন্ন, সেটা ওই তৃণমূল পর্যায়েও থাকে এবং কেন্দ্রীয় পর্যায়ে থাকে, এবং আমরা তো একটা মবের সংস্কৃতিও দেখেছি। তো সুতরাং এই দেশে আমরা প্রায়শই এরকম আচরণ করতে দেখি। যখন যারা সুযোগ পান, কোনো কোনো সময় তারা একেবারে ইঁদুরের গর্তে লুকিয়ে থাকেন, বেরই হন না, কথাই বলেন না, তখনও ইতিহাস ঠিক করার চেষ্টা করেন না। আবার যখন সুযোগ পান তখন আবার বিকৃত করার জন্য বা চাপ সৃষ্টি করার জন্য অনেক লম্ফজম্প করেন। এটা নতুন না, এটা আগেও হয়েছে। ধরেন এক সময় যখন শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন 2008-এর নির্বাচনের পরে, তখন তো বাংলাদেশের সচিবালয়ের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা কখনো শহীদ মিনারে যেতেন না। এমনকি সচিবালয়ের যারা সচিব ছিলেন তারা সেই ভোরবেলা আমাদের যে জাতীয় স্মৃতিসৌধ আছে সেখানে যেতেন না। আমাদের জাজ সাহেবরাও যেতেন না কোথাও। এখন যান, কিন্তু তখন যেতেন না। এটা যদি আমরা যদি দেখি আর কি, এটা তো আমাদের সামনে আছে। আমাদের পত্র পত্রিকা যদি কেউ গবেষণা করতে চান, আমার কথা যে সত্য তার প্রমাণ পাবেন। তা আমরা তো তাদেরকেও দেখিনি। তখন পরবর্তীকালে যখন এসব নিয়ে আলোচনা হলো তখন তাদেরকে আমরা দেখেছি যে তারা যাওয়া শুরু করলেন এবং এইভাবে একটা পর্যায়ে এখন আমাদের সমস্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তারা, সামরিক বেসামরিক, জাজেস সবাই এখন আমাদের স্মৃতিসৌধে যান, শহীদ মিনারে যান। সেই সময়ও কোনো কোনো সময় এরকম হয়েছে যে ওই সময় তো আপনার যে আমাদের সংবিধান ছিল সেখানে তো বঙ্গবন্ধুর নাম সেভাবে ছিল না, জাতির পিতা সেভাবে বলা হয়নি। তো সেই সময় কোনো কোনো সময় মাঠ পর্যায়ে বা কোনো কোনো পর্যায়ে এরকম চাপ সৃষ্টি হয়েছে যে আপনারা এটা তার নাম বলেন না কেন। তো সেই সময় এই কথাটা আসছিল। আসলে আমাদের যে সংবিধান আছে, আমাদের সংবিধান নিয়ে এত বিতর্ক, এত কথা, এত আলাপ আলোচনা, এত কাটছাট, এবং এটাকে আবার মবের মুলুকের সময় তো এটাকে ছুড়ে ফেলে দেওয়ার কথা বলা হয়েছিল। সব মিলিয়ে
একটা চাপ সৃষ্টি করার পরিবেশ সৃষ্টি হয়ে যায় এবং সেই চাপটা সৃষ্টি করার চেষ্টা করা হয় এবং কোথাও কোথাও হয়, সব জায়গায় হয়েছে এরকম না, এরকম ঘটনাও তো আছে। সম্ভবত এটা বরিশাল অঞ্চলের কোথাও, যেখানে জামাত নেতা একদম একটা অসত্য কথা উচ্চারণ করেছিলেন, তখন আমি দেখলাম, ভিডিওতে দেখলাম মুক্তিযোদ্ধারা অনেক হইচই করে তাকে স্টেজ থেকে নেমে যেতে বলেছেন, এটাও আছে। তো আমাদের কাছে ঝিনাইদহের ঘটনা আছে, এই উপজেলা নির্বাহী অফিসারের ঘটনা আছে, এই ঘটনাটাও আছে। তো এইসব ঘটনা ঘটতে থাকবে, বাট এগুলোকে ঠিক করতে হবে এবং এই দায়িত্বটা কিন্তু সরকারকে নিতে হবে। সরকারের যারা উচ্চ পর্যায়ে আছেন, কেন্দ্রীয় পর্যায়ে আছেন, তাদেরকে এই দায়িত্বটা নিতে হবে যে তারা এটি ঠিক করে দিবেন যে তাদের লোকজন যাতে কোন রকম এরকম জনসভা বা এরকম আলোচনা সভায় যেন যে এমন কিছু না করে যেটাতে আসলে বিব্রত হন কর্মকর্তারা, তাদের জন্য সারা দেশ বিব্রত হয়, তাদের দলও বিব্রত হতে পারেন এবং আমরা এসব নিয়ে কথা বলতে হয়। এখন ধরেন যে তারা তো তাদের মতো করে আলোচনা সভা আয়োজনই করতে পারেন, সেখানে তারা অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারেন। যখন অফিসিয়ালি কোনো আলোচনা সভা আয়োজন করা হয়, তখন সেই আলোচনা বা সেই গোল টেবিল বলেন, যাই বলেন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা যে বিষয়ে আয়োজন করা হোক, সেই আয়োজনটা কিন্তু আমাদেরকে বর্তমান সংবিধানে যা আছে এবং আইন কানুন যা আছে, বিধিবিধান যা আছে, সেই মতে চলতে দিতে হবে। আপনি যদি বলছিলেন, আমরা কোন কোন গণমাধ্যম মারফত জানতে পেরেছি বিএনপি পক্ষ থেকে, সরকারি দল হিসেবে বিএনপি পক্ষ থেকে এরকম একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে, মানে যেটি গণমাধ্যমে এসেছে, আমি যদি আপনাকে একটু বলি ছোট করে, সেটা হচ্ছে স্থানীয় নেতাকর্মীদের সতর্ক করে দেওয়া হবে তারা যেন অতি বাড়াবাড়ি না করেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকবার বক্তব্য বলেছেন যে এমন কিছু করা যাবে না যাতে জনগণ বিগত আওয়ামী ফ্যাসিবাদের সাথে বিএনপির শাসনামল মেলাতে পারে। যদি তাই হয়ে থাকে তাহলে এই খাদিজা আক্তারের বদলির বিষয়টি মানে কারা বাস্তবায়ন করলো, কারা এটি সামনে নিয়ে এলো, যদি সরকারের পক্ষ থেকে এরকম বার্তা থাকেই? প্রথমত আমাদের তৃণমূল পর্যায়ের কর্মকর্তাদের তো একটা পর্যায়ে, মানে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মনিটর করা, তাদেরকে সুরক্ষা দেওয়া, এই দায়িত্ব হলো তার ঊর্ধ্বতন কর্মকর্তা, ওই জেলার ডেপুটি কমিশনার এই দায়িত্ব পালন করার কথা। এবং ডেপুটি কমিশনের উপরে এডিশনাল কমিশনার আছেন, কমিশনার সাহেব আছেন, তিনি করবেন। তারপরে তো আমাদের মন্ত্রণালয় আছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আমাদের যে মন্ত্রী পরিষদ বিভাগ, তারা এই মনিটর করবেন এবং এই দায়িত্বটা তারা পালন করবেন, সুরক্ষা দেওয়া এবং কোনো অন্যায় হয়ে থাকলে তার প্রতিবিধান করা। এটা হলো আমাদের প্রশাসনিক বিষয়। এবং সেখানে তো পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন পৃথকভাবেই তাদের দায়িত্ব পালন করবেন, কেন পুলিশ প্রশাসন যেখানেই কোনো অন্যায়, অবিচার বা আইন ভঙ্গ দেখবেন, সেখানে তাদের দায়িত্ব হচ্ছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আমরা পুলিশ প্রশাসন, মাঠ প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন এই দায়িত্ব পালন করবেন, এটা প্রত্যাশা করি এবং এটা করাই তাদের দায়িত্ব। এখন আসেন যে যদি রাজনৈতিক বিষয়ে হয়, তখন সেখানকার যে মাননীয় সংসদ সদস্য আছেন, তিনি অথবা ওই জেলায় যদি কোনো নেতা থাকেন, কোনো মন্ত্রী থাকেন, তার দায়িত্ব। এবং শেষ পর্যায়ে এসে এটা আমাদের যে প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা প্রতিপালন করানোর দায়িত্ব হচ্ছে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আছেন, তার দায়িত্ব এটা। তিনি এইটা পর্যালোচনা করবেন, এটা খুঁটিয়ে দেখবেন। এবং এই পর্যায়ে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তাদেরও দায়িত্ব আছে। সুতরাং এখানে যদি আইন ভঙ্গ হয়ে থাকে, কোনো অন্যায় হয়ে থাকে, কোনো বিব্রতকর পরিস্থিতি হয়ে থাকে, তার একটা প্রশাসনিক তদন্ত করতে হবে, পুলিশি তদন্ত করতে হবে এবং আইনানুগভাবে ব্যবস্থা নিতে হবে। এবং সেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সমর্থন লাগবে। তারা যদি প্রধানমন্ত্রীর যে নির্দেশ বা উপদেশ অথবা প্রধানমন্ত্রীর যে কথাগুলো, সেগুলো যদি তারা অনুসরণ করেন, তাহলে তারা সেইভাবে কাজ করবেন। আর যদি না করেন, তখন প্রধানমন্ত্রী নিশ্চয়ই এই ব্যাপারে ব্যবস্থা নিতে পারবেন, তিনি তাদেরকে ডেকে কথা বলতে পারবেন। তাহলে তো আমি এদিকে দেখতে পাচ্ছি যে প্রক্রিয়াগুলোর কথা আপনি বললেন, নিশ্চয়ই সেইগুলো যথাযথভাবে মেনটেন করা হয়নি। অতি উৎসাহী কিছু ব্যক্তি, মানে দলের মধ্যে যেমন চাটুকার থাকে, প্রশাসনের ভিতরে যে চাটুকার তেলবাজ ব্যক্তিরা রয়েছেন, তারা অতি উৎসাহের সঙ্গে এই কাজগুলো করেছেন নাকি? না, চাটুকারিতার গল্প বললে তো আমাদের গল্প শেষ হবে না। আমাদের চাটুকারে ভর্তি সবখানে। এবং এই চাটুকারিতা বেশি হয়ে যাওয়ার জন্য মব বেশি হয়ে গেছে কিনা, এটার একটা সম্পর্ক আছে কিনা, এটাও খুঁজে বের করতে হবে। সুতরাং এই যে চাটুকাররা আছেন, তারা যদি আমাদের বক্তব্য শুনেন, আমি সবসময় বলেছি যে বাংলাদেশের প্রজাতন্ত্রের যারা কর্মচারী, তারা গণকর্মচারী, জনগণের অর্থে, মানে জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন ভাতা, সুযোগ সুবিধা, গাড়ি বাড়ি, তাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া, হ্যাঁ, এবং খাদ্য, পোশাক, এভরিথিং
তারা এটার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞ থাকা দরকার। এবং তারা যদি কারো কারো সেবা করতে চান, কাউকে যদি ভালোভাবে কারো কথা বলতে চান, কারোর সাথে সুব্যবহার করতে চান, এটার প্রথম শুরু করতে হবে জনগণকে দিয়ে। সুতরাং তারা যে চাটুকারিতা, তো মানে হচ্ছে যে আপনি উচ্চ পর্যায়ের লোকদেরকে পদলেহন করে তাদের পা চেটে আপনি বলবেন এবং সেসব করে আপনার উন্নতির চেষ্টা করবেন, সেই জায়গা থেকে আসলে গণকর্মচারীদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। তবে এটা গণকর্মচারীরা ইচ্ছা করলেই বেরিয়ে আসতে পারেন, কেউ কেউ পারবেন, কিন্তু সবাই পারবেন বা পারেন এটা যদি আমরা বলি তাহলে বোধহয় তাদের প্রতি একটু অবিচার বা অন্যায় করা হবে। এখানে আপনার সেই রাজনৈতিক পরিবেশটা তৈরি করে দিতে হবে। অর্থাৎ আপনি যেটা বলছেন যে এর সাথে অনেকগুলো কম্পোনেন্ট জড়িত, মানে স্বাধীন একটা প্রশাসনিক ব্যবস্থার জন্য মূলত রাজনীতি এবং প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, মানে অর্থাৎ সরকার এবং রাজনীতির মধ্যে একটা সেতু বন্ধন প্রয়োজন, যদি আমরা সংক্ষেপে বলার চেষ্টা করি। যদি আমি একপাক্ষিক ভাবে জিজ্ঞেস করি যে প্রশাসনের মধ্যে সুযোগ সন্ধানে যে চাটুকার ব্যক্তিরা রয়েছেন তাদের নিজস্ব আখের গোছানোর জন্য, স্বার্থ সিদ্ধির জন্য নানান ধরনের অতি উৎসাহী কাজ কর্মকাণ্ড করে, এর কারণে কি মানে দিন শেষে কাকে পে করতে হয়, খেসারতটা কাকে দিতে হয়, রাজনীতিকে নাকি সংশ্লিষ্ট সরকারকেই? এই বিষয়ে আমি অনেকবার আলোচনা করেছি। আমি প্রথমত দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদদের, কারণ তারা ড্রাইভিং সিটে আছেন। এখন একজন মন্ত্রী বা একটা ক্যাবিনেট, মন্ত্রিসভা, সংসদ, তারা যদি আমাদের গণকর্মচারীদের ঠিকমতো মনিটরিং করতে না পারেন এবং তাদের যে চাটুকারিতায় তারা যদি অন্যদিকে চলে যান, মুগ্ধ হয়ে যান, তাহলে তাদেরকে তো সেটা দায়িত্ব নিতে হবে এবং এই সব ঠিক করার দায়িত্ব তাদের, আইন প্রণয়নের দায়িত্ব তাদের, বিধিবিধান প্রণয়নের দায়িত্ব তাদের, মনিটরিং এর প্রধান দায়িত্ব তাদের। সংক্ষিপ্ত ভাবে একটু আপনার কাছে জানতে চাই যে আপনি নিজেও একজন মুক্তিযোদ্ধা, আপনি ইতিহাস বিকৃতির কথা বলছেন, আমরা জানি ইতিহাস খণ্ডিত হয়েছে, বিকৃত হয়েছে, কিন্তু সেই ইতিহাস বিকৃতির জায়গাটা যদি ঘটে খোদ সেই মুক্তিযোদ্ধাদের মাধ্যমে, মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, আমরা বলতে পারি কর্নেল অলি আহমেদ সাহেবের কথা, বীর উত্তম কর্নেল অলি আহমেদ, উনি তো বীর বিক্রম নাকি বীর উত্তম, বীর বিক্রম সম্ভবত। তো তিনি যে মন্তব্য করেছেন যে 26শে মার্চ রাত 2:15 তিনি বললেন, বা আরো কেউ বললেন যে ওই রিভল্ট, এবং সেখান থেকে সেটাই স্বাধীনতা দিবস। এর আগে তিনি নানান ধরনের তত্ত্ব দিয়েছেন। এখন আমার কথা হচ্ছে যে রাজনৈতিক জায়গা থেকে যে ইতিহাস বিকৃতি, ইতিহাস খণ্ডন করা, এগুলো আমরা মানতে পারি না, তারপরে সহ্য করতে হচ্ছে, কিন্তু খোদ মুক্তিযোদ্ধা হিসেবে কেউ যদি মানে আমাদের স্বাধীনতা ইতিহাস বিকৃতি করে, সেই জায়গাটি আসলে আমাদের জন্য কতটা আশঙ্কাজনক, কতটা ক্ষতির, একজন মুক্তিযুদ্ধ হিসেবে আপনি কি মনে করেন? না, এগুলো নিয়ে আমাদের তো মানে বিস্তারিত এবং গভীর আলোচনা করতে পারি আমরা। যেমন ধরেন যে আপনি যে শব্দ দুটো বললেন, মানে উই রিভোল্ট, উই রিভোল্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অবশ্যই ইতিহাসের অংশ। উই রিভোল্ট মানে তো ঘোষণা নয়। তো এইরকম ভাবে 7ই মার্চে বঙ্গবন্ধু যে বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের আমাদের মুক্তির সংগ্রাম, তো ওখানেও অনেকে বলেন যে ওটাই তো স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে। তো এরকম তারপরেও তো আমাদের 26শে মার্চের একটা টেলিগ্রাম দরকার হয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন, আমি যেমন রংপুরে একটা সাইক্লোস্টাইল করা কাগজ 26শে মার্চ সকালেই আমি ডিস্ট্রিবিউট হতে দেখেছি। ওই বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে ডিস্ট্রিবিউট হচ্ছে, খুলনাতে ডিস্ট্রিবিউট, আপনি এটার প্রমাণক পাবেন। হ্যাঁ, এই যে সাইক্লোস্টাইল যে বিষয়ে জিনিসটা ডিস্ট্রিবিউট হতে, সেটা এবং অন্য জায়গায় খুলনা, রংপুর, তার মধ্যে হয়তো শব্দগত কিছু পার্থক্য ছিল, বাট মেসেজটা একই। তাজউদ্দিন সাহেব যেমন বলেছেন, তার মেয়ে যেটা লিখেছেন যে উনি টেপ রেকর্ডার নিয়ে গেছিলেন বঙ্গবন্ধুর কাছে ওই ঘোষণাটা তার মুখে টেপ করার জন্য, যেটা বঙ্গবন্ধু করেননি। এটা তো একটা প্রমাণক। আচ্ছা, এটা একটা প্রমাণক হলে তাহলে মানে একটা ঘোষণা লিপিবদ্ধ ছিল, মানে প্রমাণক থেকে আমি একটু ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনে যাই। তার মানে বঙ্গবন্ধুর কাছে তো একটা কিছু লিখিত ঘোষণা নিয়ে যাওয়া হয়েছিল, যেটা তাকে বলার জন্য, তার টেপ করার জন্য বলা হয়েছিল, যেটা তিনি রাজি হন নাই। গুড, এটাও যদি ইতিহাসের অংশ হয়ে থাকে, অংশ অবশ্যই, তাহলে সেখানে একটা ঘোষণা ছিল এবং সেই ঘোষণাটাই পাঠিয়ে দেওয়া হয়েছিল সারা দেশে, এবং সারা দেশে সাইক্লোস্টাইল করে। তখনকার তো আমাদের এত মানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ছিল না, ওয়্যারলেস ছাড়া কথা বলা যেত না, পুলিশ ওয়্যারলেস বা বিজিবির ওয়্যারলেস, তখনকার বিডিআর এর ওয়্যারলেস, এবং সাইক্লোস্টাইল ছাড়া কিছু হাতে লেখা সাইক্লোস্টাইল। আমার নিজের মনে আছে, আমরা সাইক্লোস্টাইল করতাম, হাতে পেন্সিল কাটতাম, তারপর সাইক্লোস্টাইল মেশিনে এটা ঘোরানোর ব্যবস্থা করতাম, তাও অনেক গোপনীয় ভাবে। তো সেই জিনিসগুলো তো ঘটেছে। আপনি পুরো মার্চ তো একটা ইতিহাস, পুরো মার্চটা দেখেন না আপনি, তো 1948 সাল থেকে 71 পর্যন্ত পরতে পরতে ইতিহাস, আর মার্চের প্রত্যেকটা দিন ইতিহাসের অংশ। 1 মার্চ ইতিহাস,
2রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন করা হলো ঢাকা ইউনিভার্সিটিতে। আসম আব্দুর রব তখনকার ভাইস প্রেসিডেন্ট, ডাকসুর ভিপি, তিনি উত্তোলন করেন, দেখিয়ে দিলেন এটাই আমাদের স্বাধীনতার পতাকা। এবং 3রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠালো, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। সেখানে তো ঘোষণা দিয়েই দেওয়া হলো যে আমাদের স্বাধীনতা কেমন হবে, আমাদের সেটাই তো ইশতেহার মানে কি, ইশতেহার মানে ঘোষণা। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে দেওয়া হলো বঙ্গবন্ধু উপস্থিতিতে, এবং সেখানে বলে দেওয়া হলো যে আমাদের পতাকা কি হবে, আমাদের জাতীয় সঙ্গীত কি হবে, আমাদের বঙ্গবন্ধুর রোল কি হবে, সবকিছু বলে দেওয়া হলো। 3রা মার্চ এটা হলো। তারপরে 7ই মার্চের ভাষণের কথা চিন্তা করেন, তারপরে প্রতিটা দিন আপনি ইচ্ছে করলেই দেখে নিতে পারবেন। তারপরে 25শে মার্চের যে কাল রাত, সে রাতে আমাদের পুরো হামলা হলো এবং চাপিয়ে দেওয়া হলো একটা যুদ্ধ। তারপর 26 মার্চ, 27 মার্চে জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে যে তার ঘোষণাটা করলেন, তার পাঠ করলেন এটা। এবং তার আগে হান্নান সাহেব করেছেন, এবং সেই কালুরঘাট বেতার কেন্দ্রের যে সক্ষমতা সেটা 10 কিলোওয়াট ছিল, এবং সেটা দিয়ে কত কিলোমিটার ইয়ে করা যায় সেটাও তো গবেষণার অংশ হয়ে গেছে। তারপরে তো চলছে 28 তারিখ, আমি গতকাল একটা পোস্ট দিয়েছি, আপনি হয়তো লক্ষ্য করেছেন, এই যে 28শে মার্চে রংপুরের সাধারণ জনগণ, সাঁওতাল, ওরাও এবং সবাই মিলে আমরা তীর, ধনুক, বন্দুক, গাদা বন্দুক, লাঠি, সোটা, তরোয়াল, চুরি নিয়ে ক্যান্টনমেন্ট দখল করতে গিয়েছিলাম, এবং সেখানে আপনি হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, 500-600 মানুষের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমি মুক্তিযুদ্ধকে সবসময় জনযুদ্ধ বলি। মুক্তিযুদ্ধ মানে তো এরকম না যে একটা আর্মির সাথে, পাকিস্তান আর্মির সাথে আরেকটা আর্মি তৈরি করা আর্মি যুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধ হচ্ছে জনগণের অংশগ্রহণের যুদ্ধ, যেখানে কৃষক, শ্রমিক, নারী, পুরুষ, যুবক, কিশোর, হ্যাঁ, এমন কেউ, এবং আমাদের উপজাতিরা, আমাদের যে আদিবাসীরা আছে, সবাই মিলে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি। এবং বাংলাদেশের 7.5 কোটি মানুষের মধ্যে 7 কোটির বেশি মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, মুক্তিযুদ্ধ সমর্থন করেছে, তারা আশ্রয় দিয়েছে, তারা খাবার দিয়েছে, তারা তথ্য দিয়েছে। এটাই তো আমাদের জনযুদ্ধ। এই জনযুদ্ধের এই ইতিহাস নিয়ে যদি আমরা বারবার এটা নিয়ে নতুন নতুন তথ্য হাজির করি, তাহলে এটা জাতির জন্য বিব্রতকর হবে। আপনি নিজেই বলেছেন, বা আমরা জানি যে এগুলো কখনো থামবে না, চলতেই থাকবে, এবং কতদিন চলবে সেটি আমাদের অজানা। তবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন যে যারা অতীত ভুলে যায়, মানে যারা সবসময় অতীত নিয়ে পড়ে থাকে, তাদের এক চোখ অন্ধ, আর যারা অতীত ভুলে যায় তাদের 2 চোখ বন্ধ। তো তাহলে আমরা এই আধা অন্ধ, পুরো অন্ধ, এ নিয়ে পুরো জাতি চলবে কিভাবে? আপনি কি বলবেন? না, এইগুলো নিয়ে আমাদের ব্যাপক গবেষণা হতে পারে। আপনার ওই সময়কার যে এই 26শে মার্চ, 27শে মার্চ, ওই সময়ের যে বেতার কেন্দ্র ছিল, কালুরঘাট বেতার কেন্দ্র, তার পুরা বিষয়গুলো টেপ আছে, টেপ নিশ্চয়ই সংরক্ষিত আছে, অনেকের কাছে আছে, এবং এগুলো বিদেশেও আছে। আপনি ইন্ডিয়ান মিউজিয়ামে পাবেন, আপনি ব্রিটিশ মিউজিয়ামে পাবেন, আপনি আমেরিকার কাছে পাবেন, অনেকের কাছেই আছে। অনেকের কাছে পাওয়া ডকুমেন্ট দিয়ে আমাদের একটা স্বাধীনতার যুদ্ধের উপরে একটা ছবি তৈরি করা হয়েছিল না, যে সমস্ত ভিডিও টেপ একেবারে একটা বাড়ির নিচে ছিল, তাই না? যে আমাদের মুক্তির গান যে তৈরি করা হলো, সেখানে আমরা অনেক ভিডিও টেপ উদ্ধার করতে পেরেছিলাম না। তো আমাদের দেশে আসলে আমরা এটা একটা দুঃখজনক অধ্যায় যে আমাদের দেশে আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে ব্যাপক গবেষণার একটা সুযোগ ছিল, এখনো আছে, এবং করা দরকার। আমরা ব্যাপক গবেষণা করি, একেবারে কি নৈর্ব্যক্তিক ভাবে যারা গবেষণা করতে চান তাদেরকে সাথে নিয়ে একটা গবেষণা করা উচিত, এবং সেটা গভর্নমেন্ট ফান্ডেড গবেষণা না হলে আরো ভালো হয়। এটা যদি অন্য কোনো ভাবে এই গবেষণাটা করা যায়, এবং যারা এটা করতে পারবেন, যাদের উপর নির্ভর করা যায়, সেই গবেষণা করার মধ্যে দিয়ে যদি কিছু বিষয় আমরা সেটেল করতে পারি, সেটা আমাদের জাতির জন্য ভালো হবে, এবং আমাদের একটা সেটেল করা উচিত বলে আমি মনে করি। আমি 2টি বিষয়ে আপনার 2টি প্রশ্নের উত্তর নিয়ে শেষ করব। একটা হচ্ছে, আপনি গবেষণার কথা বলেছেন, এই বিএনপি সরকার পক্ষ থেকে নতুন করে আবার একটি সার্কুলেশন দেওয়া হয়েছে যে মুক্তিযুদ্ধ এবং 24শে আন্দোলন দুটির উপরে গবেষণা, এবং শহীদদের নিয়ে 2টি বিষয়ে শহীদ উল্লেখ করেছে, এবং ব্যক্তি থেকে প্রতিষ্ঠান পর্যন্ত 5 থেকে 25 লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। এটিও কি মানে ইতিহাসকে, কোনো ইতিহাসকে ছোট করার এক ধরনের সাবকনসিয়াসলি চেষ্টা, নাকি কনসিয়াসনেসের মাধ্যমেই চেষ্টা, যে 71-এর সাথে 24-এ গুলিয়ে ফেলা হচ্ছে? এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? 24 নিয়ে গবেষণা হতে পারে, সেটা হতে পারে, কিন্তু এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনেই, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনেই 71 এবং 24-কে নিয়ে গবেষণা এবং তার জন্য অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেউ কেউ তো এই প্রচেষ্টা করছেন, এটা তো আমরা সবাই জানি যে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধকে ২৪-এর সাথে মিলিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল, করা হচ্ছে এবং ভবিষ্যতে করা হবে। বাট একটা নৈর্ব্যক্তিক গবেষণা যখনই হবে, একটা নৈর্ব্যক্তিক গবেষণা করতে হবে। এই যে ৩৬ দিনের ইতিহাস, এটা নিয়ে গবেষণা হতে পারে? ৩৬ দিন তো এটা তো ৯ মাস না, ৯ মাসের মুক্তিযুদ্ধ না, এটা ৪৮ থেকে ৭১-এর এই পুরা জিনিসটাও নয়। সুতরাং ৩৬ দিনের আপনার গবেষণা হতেই পারে, গবেষণা হওয়া উচিত বলে আমি মনে করি। এবং ৩৬ দিনে তো আপনাদেরও গবেষণা করা উচিত, মানে আপনাদের যদি সামর্থ্য থাকে, মানে আমাদের মিডিয়ার যদি সামর্থ্য থাকে, ৩৬ দিনের প্রত্যেকটা দিনের গবেষণা হওয়া উচিত। এবং আমি তো দেখেছি যে ওই প্রত্যেকটা দিন দেশের পত্র পত্রিকায়, প্রথম আলোতে আমি দেখতাম তো যে একদম ওই দিনে কি ঘটলো, কতজন মারা গেল, তাদের নাম ঠিকানা পর্যন্ত ছাপিয়ে দেওয়া হয়েছিল। ডেইলি স্টারও তাই করেছে এবং অন্যান্য পত্রিকাও তাই করেছে। সুতরাং সকলের কাছে এটা আছে এবং এগুলো গবেষণা হওয়া উচিত। যেমন ধরেন যে দুপচাচিয়ায় একজন নিহত হয়েছিলেন, থানায় একটা জিডি হয়েছিল যে তিনি থানা আক্রমণ করতে যেয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তো সেখানে এখন আওয়ামী লীগ নেতা কর্মীদের, শত শত আওয়ামী লীগ নেতা কর্মীদের এই খুনের মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। অথচ পুলিশ এটা জিডি করেছে এটা ৩৬ জুলাইয়ের আগে, যখন ঘটনা ঘটেছে তখন, এবং এটা পত্র পত্রিকাও রিপোর্ট হয়েছে। তো এই তো এগুলো, সেই জন্য আমি বলি যে প্রত্যেকটা ঘটনার প্রত্যেক দিন প্রত্যেক উপজেলায় একটা গবেষণা করা উচিত। সেই উপজেলায় এই ৩৬ দিন কি হয়েছিল। উপজেলাতে আছে, উপজেলাতে আমাদের শক্তি সামর্থ্য আছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যদি এই নির্দেশ দেয়, তাহলে উপজেলা নির্বাহী অফিসার, তার টিম, সেখানকার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সেখানে পুলিশ স্টেশনে যা যা রেকর্ড আছে সব মিলিয়ে প্রত্যেক উপজেলা ভিত্তিক গবেষণা হোক। আমি এটা চাই, কিন্তু আমি এটা মানে একদম আন্তরিকভাবে চাচ্ছি যে ৩৬ দিন জুলাইয়ের যে ৩৬ দিন তারা বলেন, মানে আগস্টের ৫ তারিখ পর্যন্ত, সেই প্রতিটা দিনের একটা উপজেলা পর্যায় থেকে একটা গবেষণা করা হোক, মানে তথ্য সংগ্রহ করা হোক, গবেষণা করে তথ্যটা সংগ্রহ করা হোক, এবং এই তথ্যগুলো লিপিবদ্ধ করা হোক, যাতে ১০ বছর পরে আমাদের ভুয়া জুলাই যুদ্ধ না হয়। যেমন আমরা এখন ভুয়া মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথাবার্তা বলি। সুতরাং এগুলো ঠিক করতে হবে এবং এটা নিয়ে এখনই আলোচনা হচ্ছে। আমাদের যে গেজেট হয়েছে, সেই গেজেটে অনেকের নাম আছে, যে নামগুলোর মধ্যে অনেকেই অ্যাক্সিডেন্টে মারা গেছে এরকম অভিযোগ আছে, এবং অনেকে চিকিৎসারত অবস্থায় অন্য রোগের চিকিৎসা মারা গেছেন এরকম আছে। কিছু গেজেটের বাতিলও হচ্ছে। সুতরাং এটা করা উচিত। এটা ওই ঘোষণা দিয়ে ক্ষান্ত দিলে হবে না, এটা করে ফেলা উচিত ছিল, এখনই করে ফেলা উচিত। আমাদের স্মরণ শক্তি যাতে আমাদের সাথে বিট্রে না করে। পুলিশ হত্যার বিচারই হচ্ছে না, বা পুলিশ হত্যার বিচার করতে গেলেও সেখানে একটি বিশেষ গোষ্ঠী থেকে বাধা দেওয়া হচ্ছে। অবশ্যই আমি উপজেলা পর্যায়ে যখন বলছি যে সমস্ত ঘটনা লিপিবদ্ধ করা দরকার, সেই ঘটনার মধ্যে পুলিশ, কিশোর, শ্রমিক, জনতা, কে নিহত হয়েছেন, কি হয়েছিল, কোথায় আগুন লাগানো হয়েছিল, এবং কিভাবে আন্দোলনটাকে বেগবান হয়েছিল, কারা কারা সেখানে যুক্ত ছিলেন, কারা এই আন্দোলনের নেতৃত্ব ছিলেন, সবই সেখানে থাকতে হবে। সবই আসবে, সবই আসা বলছি, নাহলে কিসের গবেষণা, কিসের তথ্য সংগ্রহ। পুলিশ হত্যা বিচার নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন একটি বিশেষ গোষ্ঠী, বা সরাসরি নাম বললেই তো আমরা বলতে পারি এনসিপি, জামাত ইসলামের পক্ষ থেকে হুঙ্কার ছাড়া হচ্ছে। তখন আপনার একটা নৈর্ব্যক্তিক বা নির্মোহ যদি গবেষণা হয়, এবং এই আন্দোলনের পিছনে অনেক ধরনের ষড়যন্ত্র ছিল, ডিপ স্টেটে খেলা ছিল, সেইগুলো নিয়ে কি আর গবেষণা করতে দিবে তারা? আমার গবেষণা যারা করতে চান তাদেরকে আপনি ঠেকাবেন কিভাবে? আপনি নৈর্ব্যক্তিক গবেষণা তো করা সম্ভব। উপজেলা পর্যায় থেকে এই সমস্ত তথ্য সংগ্রহ করা সম্ভব এবং এটা খুব কঠিন কাজ না, কিন্তু এখন দ্রুত করতে হবে। যদি কেউ না করেন তাহলে এটা ইতিহাসের সাথে অন্যায় করবেন। করতে হবে, প্রত্যেক উপজেলা থেকে তথ্য সংগ্রহ করতে হবে এবং সেখানে সবকিছুই থাকবে। কখন কি হয়েছে, কোথায় হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, সবই থাকবে। তারপরে আপনি এটা হত্যা নাকি এটা আপনার ওই যে আন্দোলনের মধ্যে কোনো একটা দুর্ঘটনা, সেটা তো পরে, এটাও তো প্রমাণ হবে তদন্তের মধ্য দিয়ে। আপনি তো তার আগে বলতে পারবেন না যে এটা দুর্ঘটনা ছিল। সবই দুর্ঘটনা, সবই আন্দোলনের অংশ। আপনি ৫ তারিখের পরে যখন শেখ হাসিনা চলে গিয়েছেন দেশ ছেড়ে, যখন সরকার গঠন হয়েছে, তারপরে ১৫ই আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড হয়েছে জাতিসংঘের রিপোর্টে যেগুলো আছে, তো সেগুলো তো আপনার তদন্ত করতে হবে না, সেগুলোর বিচার করতে হবে না, বিচার তো করতে হবে। এবং একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এইসব হত্যা, ধর্ষণ এবং রাহাজানি, ডাকাতি, এইসব যে মামলা, এই মামলা কিন্তু কখনো তামাদি হয় না। আপনি কোনো একটা সময় সরকার একটা আদেশ দিয়ে এটাকে বন্ধ করে রাখতে পারেন, বাট এটা বন্ধ থাকে না, বন্ধ করা যায় না। পৃথিবীর দেশে দেশে এর প্রমাণ আছে, বাংলাদেশেও এটার একটা বড় প্রমাণও। সুতরাং আমাদেরকে সেটাও খেয়াল রাখতে হবে। তখন কিন্তু আবার তদন্ত উল্টাপাল্টা হবে।
আর না, এটাও বলে রাখি, তখন কিন্তু তদন্ত নিয়ে আপনি কথা বলেন, ভাই এতদিন পরে তদন্ত কি ঠিক আছে কিনা। সেই জন্য ভাই নিজের জন্য Right. যারা পুলিশ হত্যার বিচার চান না তাদের নিজেদের জন্য এগুলো তদন্ত শেষ করা উচিত। যদি আমি চাই না এই বিচার হোক, না হবে না, ঠিক আছে, তাহলে তদন্ত শেষ করে রাখেন। যদিও পুনঃতদন্ত করার সুযোগ আছে, কিন্তু আজকে থেকে 10 বছর 15 বছর 20 বছর পরে যদি কেউ এটা তুলে আনতে চান, তদন্ত করতে চান, তখন তদন্ত নিয়ে অনেক কথা হবে। সেই জন্য এখনই এইসব রেকর্ড করেন না, রেকর্ডটা ঠিক করেন।